আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমাদের তাপগতিবিদ্যার 7 নম্বর লেকচার। আমরা হচ্ছে 7 নম্বর লেকচার লাইভেই ক্লাস নিয়েছিলাম, বাট ওইটা হচ্ছে ডিলেট হয়ে গেছিলো, বা তোমার হচ্ছে কোনো একটা কারণে আমি ওইটা ভিডিওটা খুঁজে পাচ্ছি না, ঠিক আছে? এই কারণে ওইটা হচ্ছে আবার রেকর্ড করা। এই জন্য হয়তো তোমরা লাইভে যারা ক্লাস করছিলে তাদের হচ্ছে সাউন্ডটা শুনতে পাবা না, কারণ হচ্ছে আমি পরে রেকর্ডিং ভার্সন দিচ্ছি এইটা, ঠিক আছে? ওইটা নিয়ে প্যারা নাই। আর যারা হচ্ছে একেবারে নতুন আমাদের ক্লাসে, তারা হচ্ছে 1 থেকে 6 নম্বর লেকচার আমাদের ইউটিউবে প্লেলিস্ট করা আছে, তোমরা ওখানে পেয়ে যাবা। ওকে, এখন তাপগতীয় সিস্টেম, আজ আলোচনার টপিক হচ্ছে তাপগতীয় সিস্টেম। এখন দেখো, পদার্থবিজ্ঞানের সাহায্যে আমরা যখন কোনো ঘটনা ব্যাখ্যা করার চেষ্টা করি, তখন আমাদের প্রথম ও প্রধান কাজ কি হয়ে দাঁড়ায় বলো তো? যে আমরা কি বিষয়ে তোমার হচ্ছে গবেষণা করতে যাচ্ছি ওই বিষয়টা জানা, তাই না? তাহলে দেখি, কাজ হয়ে দাঁড়ায় যে আমাদের বিশ্বজগতের ঠিক কোন অংশের জন্য পরীক্ষা নিরীক্ষা চালাবো তা ঠিক করা। মানে আমাদের যদি আমরা একটা ধরো একটা টপিকের ওপর তোমার হচ্ছে গবেষণা করতে যাচ্ছি এখন, তাহলে আমাদের আগে টপিকটা সিলেক্ট করতে হবে, কারণ মহাজগতে তো তোমার সারা বিশ্বজগতে অনেক হাজার হাজার কোটি কোটি টপিক আছে, তাই না? তাহলে যে কোনো একটা টপিককে সিলেক্ট করতে হবে, সেই টপিকের ওপর আমাদের কী করতে হবে, গবেষণা করতে হবে। তাহলে ওই যে টপিকটা সিলেক্ট করতেছো ওইটা হচ্ছে তোমার পরীক্ষা নিরীক্ষা, ঠিক আছে? আর ওই পরীক্ষা নিরীক্ষাটাই কি তোমার এই সিস্টেম। ওকে, ওই পরীক্ষা নিরীক্ষাটা কে সিস্টেম বলতেছি, বা ওই যে জিনিসটাকে আলাদা করে নিচ্ছি না, যে বাইরের যে জগৎ আছে তাকে আলাদা করে নিচ্ছি, এই জিনিসটাই হচ্ছে আমাদের সিস্টেম। ওকে, আর একটু নিচের দিকে যায়, তারপরে একেবারে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নেই। সিস্টেম কী জিনিস? বিশ্বজগতের যে অংশকে আলাদা করে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে থাকি তাকে পদার্থবিজ্ঞানের ভাষায় সিস্টেম বলে। তাহলে কথা ক্লিয়ার? বিশ্বজগতের যে অংশকে আলাদা, ওই যে আমরা পরীক্ষা নিরীক্ষা করার জন্য আলাদা একটা টপিক বেছে নিচ্ছি না, সাপোজ আমাদের আলোচ্য বিষয় আজকে তাপগতীয় সিস্টেম, তাহলে এইটাও কিন্তু একটা সিস্টেমের অন্তর্ভুক্ত ফিজিক্সের ভাষায়। কারণ কি, আমরা সারা বইয়ের মধ্যে শুধু এই টপিকটা নিয়ে আলোচনা করতেছি, আমরা আলাদা করে নিয়েছি, এই জন্য এটাকে ফিজিক্সের ভাষায় সিস্টেম বলা হয়। যে জিনিসটাকে আমরা আলাদা করে তোমার মানে আলাদা করে হচ্ছে বিচার বিশ্লেষণ করব, ওইটাই হচ্ছে সিস্টেম। সিস্টেম বাদে এর চারপাশে যা কিছু আছে এবং সিস্টেমের ওপর যাদের প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব আছে, তাদের সব কিছুই ওই সিস্টেমের জন্য পরিবেশ। ওকে, মানে সিস্টেমের বাইরে যা কিছু আছে সব কিছুই ওই সিস্টেমের কাছে তার পরিবেশের সমান, ঠিক আছে? সমস্যা নেই, বুঝলাম, হিসেবে বিবেচিত হবে। ধরা যাক একটি পিস্টনে, দাঁড়াও, তাহলে আমাদের চিত্রটা দেখলে আমাদের আরও ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আমরা একটু জুম আউট করে নিলাম। ওকে, এবার দেখো, এখানে আমরা একটা পিস্টন, এটা কি, এটা একটা পিস্টন, তোমরা এসএসসি লেভেলে দেখে আসছো না, ওই যে পিস্টনের ম্যাথ ছিল, সেই পিস্টন। ওকে, পিস্টন দিয়ে কী করতেছি, প্রেশার দিচ্ছি উপর থেকে নিচের দিকে, এটা হচ্ছে সিলিন্ডারের মধ্যে। তাহলে সিলিন্ডারের মধ্যে যখন আমি প্রেশার দিচ্ছি উপর থেকে, তখন কী হবে বলো তো? এই যে গ্যাসের অণু, এগুলো হচ্ছে গ্যাসের অণু। ওকে, এই যে গ্যাসের অণুগুলো কী হবে, তোমার আয়তন কমে আসবে না? আয়তন কমে আসবে। তাহলে বিষয়টা হচ্ছে, যখন আমি চাপ দিচ্ছি তখন গ্যাসের অণুগুলো কাছাকাছি চলে আসতেছে। এখন একটা দেখো, যে ধরা যাক একটি পিস্টনে নির্দিষ্ট তাপমাত্রায় কিছু গ্যাস আবদ্ধ আছে। ভালো কথা, এই পিস্টনের মধ্যে নির্দিষ্ট পরিমাণে কিছু গ্যাস আবদ্ধ আছে। আমরা চাইলে পিস্টনে আবদ্ধ গ্যাসের উপর প্রযুক্ত চাপের পরিবর্তন ঘটিয়ে, প্রযুক্ত চাপ, ধরো তুমি এখানে চাপ দিচ্ছ, ওয়েট, সাপোজ এখানে চাপ দিচ্ছ হচ্ছে 10 নিউটন। ওকে, 10 নিউটন চাপ দিচ্ছ, ঠিক আছে? এই যে চাপের পরিবর্তন ঘটিয়ে আয়তনের পরিবর্তন পর্যবেক্ষণ করা যায়। এইবার তুমি সাপোজ 10 নিউটন চাপ দিচ্ছ, তার জন্য আয়তন, এই ভিতরে যে আয়তন, এই আয়তন পরিবর্তন হচ্ছে সাপোজ 20। ওকে, 20 মিটার কিউব, এটা পরিবর্তন হচ্ছে। এখন তুমি ধরো এখানে এইবার 10-এর সাথে প্লাস আরও 10 দিলা, তাহলে টোটাল কত হয় বলো তো? টোটাল এখন কত দিচ্ছ? এখন হচ্ছে টোটাল 20 দিচ্ছ, 20 নিউটন, তাই না? তাহলে এই পরিবর্তনটা আবার ডাবল হয়ে যাবে, মানে 40 মিটার কিউব হয়ে যাবে আয়তনটা। বুঝতে পারছো? তা বিষয়টা হচ্ছে এইটা, আমি এইটা এই জাস্ট আমি একটা ক্যালকুলেশন, এটা কিন্তু সঠিক না, ঠিক আছে? আমি জাস্ট এটা তোমাদের ক্যালকুলেশন বুঝালাম, যে তুমি যত বল প্রয়োগ করতেছো, মানে জিনিসটার সংকুচিত হচ্ছে বা জিনিসটার আয়তনটা পরিবর্তিত হচ্ছে, সাপোজ, ঠিক আছে? তাহলে একটা বিষয় এখান থেকে ক্লিয়ার হয়ে গেল, যে চাপ যত তুমি পরিবর্তন করবা আয়তনটাও পরিবর্তন হবে, ঠিক আছে? ওকে, এইটাই হচ্ছে কথা। এখন আমরা সিস্টেম কোনটার পরিবেশ কোনটা দেখি। দেখো, এই যে আমরা এই গ্যাসগুলো নিয়ে কথা বলতেছি না, তাহলে এখানে সিস্টেম কি বলো তো? সিস্টেম হচ্ছে এই গ্যাসগুলা। ওকে, এই গ্যাসের অনুপরমাণুগুলো, এইগুলো হচ্ছে পুরো টোটাল গ্যাসটা হচ্ছে সিস্টেম। আর এই সিস্টেমের বাইরে কে কে আছে? এই যে তোমার হচ্ছে এই বিকারটা আছে, বা এই যে গ্যাস সিলিন্ডার, এই সিলিন্ডারটা, তারপরে এই পিস্টন, এই সব কিছু
তোমার কি বলো তো, এই সব কিছু হচ্ছে পরিবেশ। আর সিস্টেম কোনটা, এই যে গ্যাসটা, যেটা নিয়ে আমরা আলোচনা করতেছি বা যেটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতেছি, এইটা হচ্ছে গ্যাস আর এইটা হচ্ছে আমাদের সিস্টেম। তাহলে তোমরা বুঝতে পারলে যে সিস্টেম অ্যান্ড পরিবেশের মধ্যে পার্থক্য কি। অ্যান্ড এইটা জাস্ট এটা কিন্তু ফিজিক্সের ভাষায়, ঠিক আছে, এটা অন্য কোনো ভাষায় না, এটা ফিজিক্সের ভাষায়। তাহলে শেষ আমাদের টপিক এটা। এইবার এই ঘটনায় পিস্টন দ্বারা আবদ্ধ গ্যাস সিস্টেম হিসেবে বিবেচিত হবে। মানে গ্যাসটা, এই যে সিস্টেমের মধ্যে যে গ্যাসটা আছে, তাই না, এই যে গ্যাসটা আছে, এটা কি হিসেবে পরিচিত হবে, বিবেচিত হবে সিস্টেম হিসেবে। মানে সিলিন্ডারের মধ্যে যে গ্যাস থাকবে, তোমাদের বাসায় যে সিলিন্ডার আছে, ওই সিলিন্ডারের মধ্যে যে গ্যাস আছে, ওইটা কিন্তু একটা সিস্টেম হিসেবে বিবেচিত হবে। ওকে, এবং এর চারপাশের বায়ু, এমনকি সিলিন্ডার এবং পিস্টনটিও পরিবেশ হিসেবে বিবেচিত হবে। ঠিক আছে, এই যে তোমার হচ্ছে পিস্টন, তারপরে এই যে সিলিন্ডার, সব কিছুই কি পরিবেশ। মানে এক কথায় বলতে গেলে সিস্টেম বাদে যা কিছু আছে সব কিছু হচ্ছে পরিবেশ। কথা ক্লিয়ার গেল? এইবার আমরা নিচে দিকে আসি। এবার দেখো, তাপগতীয় সিস্টেম পরিবেশের সাথে শক্তি বা পদার্থের আদান প্রদান করতে পারে। তাপগতীয় যে সিস্টেমটা, ওইটা পরিবেশের সাথে শক্তি অথবা পদার্থের আদান প্রদান করতে পারে। আমরা একটু পরে দেখবো যে কীভাবে এটা আদান প্রদান করতেছে। এক্ষেত্রে শক্তি ও ভরের বিনিময়ের বিষয়টি নির্ভর করে তাপগতীয় সিস্টেমটি যে তল দ্বারা আবদ্ধ তার ওপর। ঠিক আছে, যে তল দ্বারা আবদ্ধ। এখানে তল বলতে কি বোঝানো হয়েছে, এই দেখো এর প্রাচীরটা, মানে এই যে গ্যাসটারে সিলিন্ডার আটকে রাখছে না, তাহলে এই সিলিন্ডারে একটা তল আছে না, সেই তলটাকে বলা হয়েছে। বুঝতে পারছো, এই জিনিসটা হচ্ছে তল। এক্ষেত্রে তল বলতে এমন একটি ত্রিমাত্রিক পৃষ্ঠকে বোঝায় যা পরিবেশ ও সিস্টেমকে পৃথক রাখে। তাহলে তল কি জিনিস, তল হচ্ছে পরিবেশ ও সিস্টেমকে। তাহলে পরিবেশ ছিল বাইরে আর সিস্টেম ছিল ভেতরে। তাহলে এইটাকে, এই জিনিসটা, এই যে ছোট্ট একটা মানে দেওয়াল মতো, এইটা তোমার হচ্ছে পৃথক করে রাখছে না পরিবেশ অ্যান্ড সিস্টেমকে। তাহলে ওই জিনিসটা হচ্ছে তল। ঠিক আছে, ওকে। তলের প্রকৃতির ওপর নির্ভর করে তাপগতীয় সিস্টেমকে মূলত 3 ভাগে ভাগ করা যায়। তাহলে তাপগতীয় সিস্টেমকে কয় ভাগে ভাগ করা যায়, তাপগতীয় সিস্টেমকে 3 ভাগে ভাগ করা যায়। চলো দেখে নিই কী কী। উন্মুক্ত সিস্টেম, বদ্ধ সিস্টেম অ্যান্ড বিচ্ছিন্ন সিস্টেম। ঠিক আছে, তিনটাই আমাদের গুরুত্বপূর্ণ, তিনটাই আমরা মনে রাখার চেষ্টা করব। দেখো যে উন্মুক্ত সিস্টেম, প্রথম আমাদের আলোচ্য বিষয় হচ্ছে উন্মুক্ত সিস্টেম। তাহলে উন্মুক্ত সিস্টেম কোনটা, যেটা তুমি মানে তল থেকে আগুন দিচ্ছ বা তাপ দিচ্ছ, যাই দিচ্ছ না কেন, আর পানিটা ফুটতেছে। জাস্ট তুমি সাপোজ হচ্ছে বাসায় যে পানি গরম করো না, ওইটা হচ্ছে উন্মুক্ত সিস্টেম। ওকে, এখন সংজ্ঞাটা দেখে নিই উন্মুক্ত সিস্টেমের। যে সিস্টেম তার পরিবেশের সাথে ভর ও শক্তি বিনিময় করতে পারে তাকে উন্মুক্ত সিস্টেম বলে। ভর আর শক্তি বিনিময় করতে পারে। দেখো এখানে তুমি এই যে নিচে থেকে কি দিচ্ছ বলো তো, তাপশক্তি না, তাপশক্তি। এখন এই তাপশক্তি লাগায় এখানে কি উল্টেছে, এই যে বাষ্প আকারে বের হয়ে যাচ্ছে না, তাহলে বাষ্পর ভর কি, বাষ্পের ভর হচ্ছে এম, ছোটাতের এম, তাই না। তাহলে ভর এবং শক্তির দুইটাই কি হচ্ছে বিনিময় করতে পারে, সেই সিস্টেমটা হচ্ছে আমার উন্মুক্ত সিস্টেম। তাহলে আমরা উন্মুক্ত সিস্টেম কাদের বলবো, যারা ভর এবং এই যে তাপশক্তি এই দুইটাই বিনিময় করতে পারে, তারা হচ্ছে উন্মুক্ত সিস্টেম। কথা ক্লিয়ার? এইবার পরেরটা দেখো যে বদ্ধ সিস্টেম কি, তুমি একই জিনিস, মানে আগে আমরা হচ্ছে ঢাকনা লাগানো ছিল না, এখন ঢাকনা লাগাই দিছি, তাহলে কি এখান থেকে ভরের কোনো পরিবর্তন হচ্ছে বলো তো, কোনো ভরের পরিবর্তন হচ্ছে না, কিন্তু তাপ কিন্তু দিচ্ছি আমরা। ঠিক আছে, আমরা কিন্তু তাপ দিচ্ছি, বাট ভরের কিন্তু কোনো কাহিনী হচ্ছে না, কারণ এই যে ঢাকনা দেওয়া রয়েছে, এই জন্য বাষ্পটা উড়েও যাচ্ছে না, ভরও পরিবর্তন হচ্ছে না। তাহলে দেখো যে বদ্ধ সিস্টেম, যে সিস্টেম তার পরিবেশের সাথে শুধুমাত্র শক্তি বিনিময় করতে পারে, শক্তি, এই যে তাপ শক্তি দিচ্ছি, ঠিক আছে, এই তাপ শক্তি দিচ্ছে আর গরম হচ্ছে, কিন্তু ও ভর কিন্তু বিনিময় করতে পারছে না, কারণ ওই ভর কিন্তু উড়ে যেতে পারছে না, ঢাকনা দেওয়া রয়েছে এই জন্য। তাহলে বদ্ধ সিস্টেম, তাকে বদ্ধ সিস্টেম বলে। কথা ক্লিয়ার? যে উন্মুক্ত সিস্টেম কি জিনিস, ভর, তাপ শক্তি প্লাস তাপ প্লাস ভর দুইটা বিনিময় করতে পারতেছে, আর বদ্ধ সিস্টেম কি শুধুমাত্র তাপ বিনিময় করতে পারতেছে, কারণ ওর ঢাকনা দেওয়া রয়েছে যেন ভরটা ওর মধ্যে থেকে যাচ্ছে। কথা ক্লিয়ার? ওকে, এইবার তারপরে দেখো যে বিচ্ছিন্ন সিস্টেম। এখন বিচ্ছিন্ন সিস্টেমটা কি, যে সিস্টেম তার পরিবেশের সাথে ভর বা শক্তি কিছুই বিনিময় করে না, ভরও বিনিময় করবে না, শক্তিও বিনিময় করবে না। তাহলে কখন বলো তো, কখন একটা বালতিতে তুমি একটা পানি রেখে দিছো, ঠিক আছে, একটা বালতিতে তুমি পানি রেখে দিছো, গরম, নিচে থেকে কিন্তু তাপ দিচ্ছ না, নিচে থেকে তাপ দিচ্ছ না, তাহলে তাপ যদি না দাও তাহলে তাপ বিনিময় করবে কীভাবে, তাপ তো বিনিময় হবে না। তাপ যদি বিনিময় না হয় তাহলে পানিও গরম হবে না, বাষ্প আকারেও কিছু বের হবে না, মানে তোমার এই যে ভরটাও অপচয় হবে না, মানে ভর যা ছিল তাই থেকে যাবে।
তাহলে তোমার এখানে তাপও নাই, ভরও চেঞ্জ হচ্ছে না। সেই জন্য ভর বা তাপ শক্তি কিছুই বিনিময় করে না, এমন সিস্টেমকে বলা হয় বিচ্ছিন্ন সিস্টেম। কথা ক্লিয়ার? এবং একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে যে তাপ অপরিবাহী আবরণ, এই যে তোমার বিচ্ছিন্ন সিস্টেমটা, এটা অবশ্যই সৃষ্টি হবে কোথায় বলো তো? একটা তাপ অপরিবাহী আবরণের মধ্যে এই সিস্টেমটা ক্রিয়েট হবে। কারণ কি? তাপ অপরিবাহী আবরণের জন্যই কিন্তু এখানে আগুন জ্বালাইতে পারবো না আমরা। ওকে, যদি তাপ পরিবাহী হতো তাহলে অবশ্যই এখানে আগুন জ্বালাইতে পারতাম। কথা ক্লিয়ার? তাহলে তখন হচ্ছে এখানে এমও হচ্ছে তোমার চলে মানে বের হয়ে যেত, আর তাপও হচ্ছে তখন আবার এটা উন্মুক্ত সিস্টেম হয়ে যেত। কথা ক্লিয়ার? এই জন্য আমরা ধরো এমন একটা ঘর আছে যে ঘরের মধ্যে একটা বালতি রাখা এবং ওই ঘরটা হচ্ছে তাপ অপরিবাহী, তাহলে আমরা সেই সিস্টেমটাকে বলতে পারবো বিচ্ছিন্ন সিস্টেম। কথা ক্লিয়ার? ওকে, আমরা অবশ্যই এই তিনটে সংজ্ঞা মুখস্থ রাখবো। এমসিকিউ প্লাস তোমার হচ্ছে সিকিউ এর কতে আসবে, ঠিক আছে? সিকিউ এর কতে মানে কাকে বলে, এইটা তিনটা আসে, এই জন্য খুবই সুন্দর করে মুখস্থ রাখবা। ওকে, এবার নিচে দেখো তাপগতীয় চলরাশি কী জিনিস সেটা আমরা দেখি। আমরা সবচেয়ে সরল তাপগতীয় সিস্টেম বোঝার জন্য কার্যকরী পদার্থ হিসেবে আদর্শ গ্যাসকে বিবেচনা করব। কারণ পৃথিবীতে শত শত হাজার হাজার কোটি কোটি গ্যাস আছে, তুমি কোনটা নিয়ে কাজ করবা, কোনটা নিয়ে করবা না, এই জন্য যে কোনো একটা গ্যাসকে আমাদের আদর্শ হিসেবে ধরে নিতে হবে, সেটাকে আমরা আদর্শ গ্যাস হিসেবে বিবেচনা করব। ঠিক আছে? ওকে, আদর্শ গ্যাসের অবস্থা নির্ধারণ করার জন্য প্রয়োজনীয় সমীকরণটা হচ্ছে পিভি ইকুয়াল টু এনআরটি। এইটা তোমরা কেমিস্ট্রি যারা হচ্ছে পরিবেশ রসায়ন করে আসতো তারা এটা অলরেডি জানো যে আদর্শ গ্যাসের সমীকরণ হচ্ছে পিভি ইকুয়াল টু এনআরটি। ওকে, পিভি ইকুয়াল টু এনআরটি। পি হচ্ছে চাপ, ভি হচ্ছে আয়তন, এন হচ্ছে মোল সংখ্যা, আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, টি হচ্ছে তাপমাত্রা। ওকে, গেল। আদর্শ গ্যাসের জন্য প্রয়োজনীয় চলরাশি হলো, এখানে পি কি, এই যে চাপ, ভি কি আয়তন, টি কি তাপমাত্রা, আর কি মোলার গ্যাস ধ্রুবক, আর হচ্ছে এন কি এই যে গ্যাসের মোল সংখ্যা। কথা ক্লিয়ার? গ্যাসের চলরাশিগুলোকে আমরা তাপগতীয় চলরাশি হিসেবে বিবেচনা করব। এই যে চলরাশিগুলোকে আমরা তাপগতীয় চলরাশি হিসেবে বিবেচনা করব। গ্যাসের জন্য প্রযোজ্য তাপগতীয় চলরাশি হচ্ছে এই যে উপরে যা দেখা আসলাম সেইগুলো দেওয়া আছে। এবার আমরা সংক্ষেপে তাপগতীয় চলরাশিগুলোর সম্পর্কে জেনে নেব। ঠিক আছে, চলো এইগুলো সম্পর্কে একটু জেনে নিই। ওকে, ওকে, চাপ। গ্যাসের অণুগুলোর অবিরাম ছোটাছুটির ফলে পাত্রের গায়ে বল প্রয়োগের ফলে গ্যাস দ্বারা, তুমি একটা জিনিস দেখো যে গ্যাসের অণুগুলো অবিরাম ছোটাছুটির ফলে, একটা পাত্র আছে, এই পাত্রের মধ্যে তুমি গ্যাস রাখছো, এখন এই গ্যাসগুলো কি এখানে বসে থাকবে বা এখানে বসে থাকবে, এখানে বসে থাকবে, এখানে বসে থাকবে, এরকম বসে থাকবে না, এরা অবশ্যই ছোটাছুটি করবে, এরা অবশ্যই এই পাশ থেকে ও পাশ, ও পাশ থেকে এ পাশ ছোটাছুটি করবে, তাই না? তাহলে এই যে ছোটাছুটি করতেছে, এই যে পাত্রের গায়ে বল প্রয়োগ করতেছে, এ বাম পাশে বল প্রয়োগ করতেছে, এ ডান পাশে বল প্রয়োগ করতেছে, এইভাবে। তাহলে গ্যাস দ্বারা পাত্রের একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে গ্যাস দ্বারা প্রযুক্ত চাপ বলে। কাকে বলে এটা লাগবে না, কারণ এটা তোমাদের এসএসসিতে লাগবে যে চাপ কাকে বলে, ঠিক আছে? কিন্তু ইন্টারমিডিয়েটে কাকে বলে লাগবে না, জাস্ট তোমার বোঝার জন্য। এখন চাপের একক কি? চাপের একক হচ্ছে নিউটন মিটার ইনভার্স 2 বা প্যাসকেল। তোমার অবশ্যই এইটা মুখস্থ রাখতে হবে। এই লাইনটা এমসিকিউতে চলে আসবে যে চাপের এসআই একক কোনটা। ওকে, সবসময় ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবা যে এসআই এককই যাচ্ছে, তাহলে সেটা হচ্ছে নিউটন মিটার ইনভার্স 1 বা প্যাসকেল, তুমি যেটাই বলো না কেন সেটাই রাইট। ওকে, গ্যাসের আয়তনের ক্ষেত্রে গ্যাসের আয়তন বলতে বোঝায় কতটুকু জায়গা জুড়ে গ্যাসের অণুপরমাণু ছোটাছুটি করছে। গ্যাসের আয়তনটা কি? আয়তন মানে হচ্ছে একটা পাত্র আছে, বলতো এই পাত্রর কতটুকু, মানে এই পাত্রের আয়তন কতটুকু, যে জায়গায় তোমার গ্যাসের অণুগুলো ছোটাছুটি করতে পারতেছে সেটাই হচ্ছে ওর আয়তন, টোটালটা মিলাই হচ্ছে ওর আয়তন। ঠিক আছে, সেটা বোঝাইছে যে গ্যাসের ক্ষেত্রে আয়তন বলতে বোঝায় যতটুকু জায়গা জুড়ে গ্যাসের অণুপরমাণু ছোটাছুটি করতে পারে সেটাই হচ্ছে গ্যাসের আয়তন। গ্যাসের এই বিচরণ ক্ষেত্র গ্যাসকে যে পাত্রে রাখা হয় তার উপর নির্ভর করে। এই দেখো বড় এই সাপোজ একটা ছোট পাত্র, এর আয়তন ধরো হচ্ছে 10 মিটার কিউব। ওকে, আর একটা বড় পাত্র, তাহলে এর কি 10 মিটার কিউব হবে? অবশ্যই 20 মিটার কিউব। তাহলে অবশ্যই পাত্রের উপর ডিপেন্ডেন্ট করতেছে যে তোমার হচ্ছে আয়তনটা কেমন হবে, তাই না? বিষয়টা হচ্ছে এটা। আয়তনের এসআই একক হচ্ছে, এসআই ইউনিট কি? ঘনমিটার মানে মিটার কিউ। এছাড়া লিটার এককেও আয়তন প্রকাশ করা হয়। ঠিক আছে, অবশ্যই মাথায় রাখবা।
আর একক না দিলে তুমি অথবা ঘতে যদি অ্যান্সার করতে যে সাপোজ তুমি পাইছো 2000 এত, তোমাকে বলেছে যে শক্তি নির্ণয় করো, তুমি বের করেছো এটা যে কোনো একটা সৃজনশীলে শক্তি নির্ণয় করে বলছে, কারণ শক্তির একক কি, শক্তির একক হচ্ছে জুল, তুমি অবশ্যই একক দিবা, একক না দিলে তোমার 1 মার্ক কাটা, 1 মার্ক কেটে নিবে, তোমার যত অ্যান্সার মিলুক না কেন একক না পাইলে তোমার 1 মার্ক কেটে নিবে, ঠিক আছে। অবশ্যই সিনসিয়ার থাকবা এবং এককগুলো দেওয়ার চেষ্টা করবা, এই জন্য আলাদা করে নোটও করে রাখতে পারো এককের জন্য, সমস্যা নাই। ওকে, গ্যাসের তাপমাত্রা, তাপমাত্রা হচ্ছে মূলত তাপ প্রবাহের দিক, মানে তাপমাত্রাটা কি, তাপ কোন দিকে প্রবাহিত হচ্ছে তার দিকটা হচ্ছে নির্ণয়ের জন্য আমরা ব্যবহৃত হয় তাপমাত্রা। ওকে, দেখো দিক নির্ণয়ের জন্য প্রয়োজনীয় একটি রাশি, গ্যাসের তাপমাত্রা প্রকাশে বেশি প্রচলিত দুইটি স্কেল, মানে তাপমাত্রা প্রকাশ করার সব থেকে দুইটা প্রচলিত স্কেল হচ্ছে সেলসিয়াস স্কেল অ্যান্ড কেলভিন স্কেল। ওকে, তাহলে চলো দেখে নিই। যাদের মধ্যবর্তী সম্পর্ক হলো যে আমি যদি হচ্ছে বলি যে 30 ডিগ্রি সেলসিয়াস আছে, তুমি একে কেলভিনে প্রকাশ করো, কেলভিনে কী করে করবা বলো তো, ওই 273 প্লাস হচ্ছে 30 করে দিবা, যেটা আসে ওইটাই হচ্ছে আমাদের অ্যান্সার, তাই না। তা বিষয়টা হচ্ছে এই যে এখানে লিখে দেওয়া আছে, ঠিক আছে, এইটাও দেখে নিও, পরিচয়গুলো দেওয়া আছে, এই যে এটা দেখে নিবা। টিকে পরম স্কেলের তাপমাত্রা বলা হয়, মানে টিকে আবার পরম স্কেলের তাপমাত্রাও বলা যায় গেল। এর কারণ হলো এই কেলভিন স্কেলের নিম্ন স্থির বিন্দু, এই কেলভিন স্কেলের নিম্ন স্থির বিন্দু এটা কিন্তু ওকে না, এটা হচ্ছে 0 ক্যালভিন। ওকে, এটা 0 ক্যালভিন, ওকে না কিন্তু, আবার অনেকে মনে করে না যে ওইটা ওকে লিখেছে, এটা হচ্ছে 0 ক্যালভিন বা -273.16 ডিগ্রি সেলসিয়াস, যাকে পরম শূন্য তাপমাত্রা বলে। তাহলে পরম শূন্য তাপমাত্রা 0 কেলভিন অথবা -273.16 ডিগ্রি সেলসিয়াস, এটা মুখস্থ রাখবা, অনেক সময় তোমাদের এমসিকিউতে চলে আসে। ওকে, এইবার দেখো যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র, তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে আমাকে বলা হয়েছে, সেটা হচ্ছে এটা অবশ্যই ঠুটস্থ রাখবা, সূত্রগুলো অবশ্যই ঠুটস্থ রাখবা অবশ্যই। যখন কোনো সিস্টেমে তাপ সরবরাহ করা হয় বা সিস্টেম কর্তৃক তাপ গৃহীত হয়, তখন এর কিছু অংশ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করতে, অর্থাৎ তাপ বৃদ্ধি করতে, এবং অবশিষ্ট অংশ বাহ্যিক কাজ সম্পাদন করে। তাহলে চলো এই বাংলা কথা থেকে একটু অঙ্ক মানে সমীকরণ বের করি, ঠিক আছে। দেখো, যখন কোনো সিস্টেম তাপ সরবরাহ করা হয় বা সিস্টেম কর্তৃক তাপ গৃহীত হয়, তখন এর কিছু অংশ কি হচ্ছে দেখো তো, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করে, কারণ অভ্যন্তরীণ শক্তিকে কি দ্বারা প্রকাশ করা হয়, ডি ইউ। ওকে, ডি ইউ দ্বারা অভ্যন্তরীণ শক্তিকে প্রকাশ করা হয়। তাহলে বলো তো, যদি কেউ তোমাদেরকে জিজ্ঞাসা করে যে অভ্যন্তরীণ শক্তি কি দ্বারা প্রকাশ করা হয়, ডি ইউ দ্বারা। ওকে, শুধু ইউ না কিন্তু, অবশ্যই ডি ইউ বলতে হবে। ওকে, সমান সমান দিলাম, তাপ বৃদ্ধি করতে, এবং অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি করতেছি, মানে তাপমাত্রা কি পজিটিভ না। যদি তোমাকে সাপোজ তোমার কাছে আছে 100 টাকা, ওকে, সাপোজ তোমার কাছে আছে 100 টাকা, এখন তোমার যদি বলি যে তোমার আয় হচ্ছে 100 টাকা, বৃদ্ধি করো, তাহলে তুমি কি এর সাথে ধরো 10 টাকা বৃদ্ধি করলে 110 টাকা, তুমি বৃদ্ধি করা মানে যোগ না, আর যদি ব্যয় করা মানে বিয়োগ, তাহলে বৃদ্ধি করতেছে, তাপমাত্রা বৃদ্ধি করতে, তাহলে তাপমাত্রা বৃদ্ধি করতে বললে অবশ্যই আমরা তাপমাত্রা আসলে কি, এই যে তাপমাত্রার মানটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি বলো তো, কিউ দ্বারা। ওকে, এই তাপমাত্রাকে কিউ দ্বারা প্রকাশ করি। এখন তোমরা অনেকে বলবা টি, না সে টি নয়, এখানে অবশ্যই আমরা কিউ ব্যবহার করব, তাপশক্তি। ওকে, তাপশক্তি হিসেবে ব্যবহার করব। তাহলে এখানে আমরা হচ্ছে কিউ দিলাম, কিউ। এবার বলেছে যে তাপমাত্রা বৃদ্ধি করতে এবং অবশিষ্ট যা আছে তা বাহ্যিক কাজ ব্যয় হয়। এই ব্যয় কথাটা মানে কি, ব্যয় কথাটার মানে হচ্ছে মাইনাস, তাই না। তাহলে মাইনাস কি দিব, ওই যে অবশিষ্ট অংশ বাহ্যিক কাজ, তাহলে বাহ্যিক কাজ, তাহলে কাজের প্রকাশ করি আমরা ডাব্লিউ দিয়ে, হয়ে গেল। এইটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। এখন এইটারে আমরা আবার করতে পারি যে কিউ ইকুয়াল টু ডি ইউ প্লাস ডাব্লিউ, এইটা লেখা যায় যে তাপশক্তি ইকুয়াল টু অভ্যন্তরীণ শক্তি প্লাস কৃত কাজ, ঠিক আছে, এইটাও করা যায়। এই জায়গা থেকেই বের করলাম, এই যে কিউটা বের করে নিয়েছে এখানে, ঠিক আছে। এই দেখো, তাহলে আমরা লিখতে পারি যে কিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডাব্লিউ। এই ডিইউ মানে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি না, তোমরা আবার আমার জন্য মনে করো না যে এটা ঢাকা ইউনিভার্সিটি, ঠিক আছে। এটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি, ডিইউ দ্বারা অভ্যন্তরীণ শক্তিকে প্রকাশ করা হয়। গেল, এইবার দেখো, তাহলে এইটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। এটা প্রচুর পরিমাণে এমসিকিউতে আসে, অ্যান্ড সিকিউতেও তোমার যদি আসে তাহলে গতে আসে, এই জন্য অবশ্যই খেয়াল রাখবে এটা।
এখন 1 ক্যালোরি সমান সমান 4.2 জুল, আর 1 জুল সমান সমান 1/4.2 জুল। তাহলে কত ক্যালোরি হচ্ছে, মানে 1 ক্যালোরি সমান সমান এত জুল, আর 1 জুল সমান সমান 0.38। এখন অনেক জায়গায় দেখবা 0.239 জুল এটাও দেওয়া আছে, এইটাও রাইট, আবার 0.238 জুল এটাও রাইট। ঠিক আছে, দুইটাই রাইট আছে, কোনো সমস্যা নেই, এক এক জায়গায় এক এক রকম দেওয়া আছে, সমস্যা নেই। ওকে, তাহলে এটা অবশ্যই মুখস্থ রাখবা। অনেক সময় তুমি দেখবা যে মেডিকেলেও চলে আসে, আবার দেখা যাবে যে হচ্ছে তোমাদের কলেজ পরীক্ষাতে, তারপর তোমাদের বোর্ড পরীক্ষাতেও চলে আসে। ওকে, এবার দেখো, তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি ব্যবহারের সময় তাপ ও কাজ একই এককে পরিমাপিত হয়। মানে আমি একটা কথা বলি, তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি যখন এইটা ব্যবহার করবা, তখন এখানে দুইটা জিনিসের মান একই দেখাবে। ঠিক আছে, মানে দুইটা জিনিসের একই একক থাকবে, সেটা কি কি, তাপ এবং কাজের। এই যে তাপ, এটার একক জুল, আবার এই কাজ এটার একক জুল। কথা ক্লিয়ার? তোমাদের এখনই উদাহরণ দিয়ে দেখা দিচ্ছে। দেখো, একটি সিলিন্ডারে, উদাহরণ 1, একটি সিলিন্ডারের মধ্যে রাখা কিছু পরিমাণ গ্যাস পরিবেশের উপর 250 জুল কাজ সম্পন্ন করে। তাহলে এটা কিসের মান বলো তো? এটা অবশ্যই ডাব্লুর মান, যেহেতু কাজ বলেছে, তাই না? এটা ডাব্লুর মান। ও সময়, কাজ সম্পাদনের সময় পরিবেশ থেকে এই যে 500 জুল তাপশক্তি শোষণ করে, এটা কি কিউ না? তাহলে দেখো, এইটাও জুল এককে, এইটাও জুল এককে, সেই জন্য বলা হয়েছে সূত্রটি ব্যবহারের সময় তাপ ও কাজ একই এককে পরিমাপিত হয়। ওকে, গ্যাসের অন্তঃস্থ শক্তি, এই অন্তঃস্থ শক্তি মানে কি, ডিইউ, মানে ঢাকা ইউনিভার্সিটি, এই ঢাকা ইউনিভার্সিটি না, কিন্তু এটা কি অভ্যন্তরীণ শক্তি বা অন্তঃস্থ শক্তি নির্ণয় করতে বলেছে। তাহলে তুমি তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুযায়ী তুমি কিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ লেখো। এখান থেকে তুমি ডিইউটা বের করে নাও, এই যে ডিইউটা সুন্দর করে বের করে নিয়েছি, তাহলে কিউ মাইনাস ডাব্লিউ হয়। এবার কিউ এর মান কত ছিল বলো তো? কিউ এর মান ছিল 500, এবার 500 থেকে মাইনাস করে 250, তাহলে অ্যান্সার কত আসে বলো তো? অ্যান্সার আসে 250। ওকে, এইটাই অ্যান্সার। এখন সুতরাং এই যে 250 আইছে, এই 250 কি 0 থেকে বড় না? অবশ্যই 0 থেকে বড়। তাহলে এই যে আমি সত্যটা লিখলাম যে ডিইউ হচ্ছে 0 থেকে বড়, তাই অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ধনাত্মক। কারণ কি, 200 প্লাসের 250, এই যে 250, এর আগে কি মাইনাস আছে? না, এর আগে কিছু নাই, মানে প্লাস আছে, তাই না? তাহলে এটা ধনাত্মক, অতএব সিস্টেমের অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পাবে। কারণ কি, প্লাস কখন থাকে? যখন বৃদ্ধি পায়। এই হচ্ছে কথা। আজকে লেকচারটা এই পর্যন্তই। সামনের দিন ইনশাল্লাহ আমাদের আরও কিছু জিনিসপত্র আছে, ওইগুলো দেখে আমরা প্রায় হচ্ছে আমাদের 8 নম্বর লেকচার শেষ করে দিব। তারপরে 9 আর 10, আমরা 10টা লেকচারে ইনশাল্লাহ তোমাদের এই তাপগতিবিদ্যারে ক্লোজ করে দেওয়ার চেষ্টা করব। তাহলে ভালো থাকবা সবাই, আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম।